স্কুল কমিটি ও শিক্ষক মণ্ডল দলে দলে ভাগ হয়ে পাকিয়েছে কোন্দল, এইভাবে শিক্ষার ভিত্তিটা দুর্বল, জ্ঞান নয় টাকা আজ সকলের সম্বল। আসলে শিক্ষার ক্ষেত্রে যে দলীয়করণ, আমি একটু ক্লিয়ার করে বলতে চাই, এই যে দলীয়করণ কারা করে, এই দলীয়করণ তারা করে যাদের বয়স আপনি দেখবেন যে 35 থেকে 40 আপ, এই জেনারেশনের মানুষজন এমন করে। আসলে দেখেন স্বাধীনতার পর থেকে, বাংলাদেশের স্বাধীনতার পর 1971 সালের মুক্তিযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত এই দেশের নেতৃত্ব কারা দিয়েছে? এই দেশের নেতৃত্ব দিয়েছে 3 থেকে 4টি জেনারেশন, যাদের সর্বোচ্চ জেনারেশনের বয়স এখন 35 বা 40 আপ। এই যে জেনারেশন, এই জেনারেশনের সাথে এই যে বর্তমান জেনারেশন, যারা আমরা এখন ভাবছি যে শিক্ষার ভিতর কোনো দলীয়করণ থাকবে না, এই দুই জেনারেশনের মধ্যে একটা বিশাল তফাৎ আছে। এই তফাৎটা আমাদের মুরব্বীদের, আমাদের বাবাদের, আমাদের চাচাদের বুঝতে হবে। এই তফাৎটা কি? আমরা আমরা ছোটবেলা থেকেই মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে বড় হয়েছি, আমরা গুগল ইউজ করে বড় হয়েছি, সর্বশেষ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে আমরা সম্পৃক্ত। আমরা যে সকল সোর্স থেকে জ্ঞান আহরণ করেছি, এই সোর্সের এই ক্যানভাসটা অনেক বড়। সো আমরা কিন্তু জানি যে উন্নত বিশ্ব কীভাবে চলে, একটা গুড সিস্টেম কীভাবে রান করে। শুধু এই ব্যাপারটা শুধু তাই না, যে শিশুর বয়স এখন 10 থেকে 12, সেই শিশু এটা জানে। এইটা 35 কি 40 যার বয়স, তাকে বুঝতে হবে। শিক্ষার ক্ষেত্রে দলীয়করণ এটা একটা হচ্ছে নিচু মন মানসিকতার পরিচয়। শিক্ষার কোনো দল থাকতে পারে না। এই যে একটা দর্শন, এই দর্শন হৃদয়ের ভিতর গাঁথতে হবে আমাদের মুরব্বীদের। যদি মুরব্বীরা এটা গাঁথতে পারে, তাহলে তারা এই যে পরবর্তী আমরা যে নতুন জেনারেশনের কথা বলছি, জেনজি, এই যে জেনারেশন, অথবা নাম আমি নাই দিলাম জেনজি জেনারেশন, বা এই যে নতুন যে জেনারেশন আসছে, এদের মধ্যে তাহলে তারা সেতুবন্ধন ক্রিয়েট করতে পারবে। আর এই সেতুবন্ধন ক্রিয়েট করাটা আসলে মনে হয় উচিত। যদি আপনারা পরবর্তী প্রজন্মের সাথে যদি আমার এই বোঝাপড়া না থাকে, তাহলে কিন্তু পরবর্তী প্রজন্মের সাথে আমরা খাপ খাইয়ে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। আর একটা বিষয় দেখতে হবে যে পরবর্তী প্রজন্ম তারা কি রাইট বলতেছে নাকি রং বলতেছে। যদি রাইট বলে থাকে, সেটা তো গ্রহণ করা অপরিহার্য দায়িত্ব। বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের এবং ছাত্রদের মধ্যে কোনো প্রকাশ্যে কোনো দল থাকতে পারে না। শিক্ষার একটাই দল, দ্য এইম অফ এডুকেশন ইজ টু এনলাইটেন দ্য হিউম্যান মাইন্ড। হিউম্যান মাইন্ডকে আলোকিত করা হচ্ছে শিক্ষার লক্ষ্য। এই বাক্যে সবার একমত থাকতে হবে। যার যে পার্সোনাল ফিলোসফি, পার্সোনাল যে দলমত, সেটা পার্সোনাল থাকতেই পারে। আপনি যদি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোর শিক্ষা ব্যবস্থাগুলো দেখেন, ইউনিভার্সিটিগুলো দেখেন, সেই ইউনিভার্সিটিগুলো এইসব ক্ষেত্রে অনেক বেশি স্বাধীন। তারা আসলে যে কেউ যে কোনো দলমত চিন্তা করতে পারে। কিন্তু স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোর যে সকল শিক্ষার্থী আছে এবং শিক্ষকরা আছে, তারা রাজনৈতিক ব্যাপারে এতটাই সচেতন, তারা প্রতিষ্ঠানের সাথে তার ব্যক্তিগত জীবন বা প্রতিষ্ঠানিক কার্যকলাপের সাথে কখনো রাজনীতিকে এক করে না। তারা এতটুকু যথেষ্ট সচেতন। কিন্তু আমাদের দেশে কি হয়, আমরা ততটুকু রাজনৈতিকভাবে সচেতন না। তো বাংলাদেশের এই শিক্ষা ব্যবস্থার সংস্কারের জন্য, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, বাংলাদেশের এই সমস্যা শিক্ষা ব্যবস্থাকে নতুন একটি রূপ দেওয়ার জন্য কোনোভাবেই কোনো প্রতিষ্ঠানে কোনো দলীয় রাজনীতি প্রকাশ্যে থাকতে পারে না। দলীয় রাজনীতি থাকবে ঘুমন্ত, সে তার বাইরে সে তার জায়গায় প্র্যাকটিস করবে। দলীয় রাজনীতি মুক্ত একটি ক্যাম্পাস থাকবে। এবং স্কুল কমিটি ও শিক্ষক মণ্ডল দলে দলে ভাগ হয়ে পাকিয়েছে কোন্দল, এইভাবে শিক্ষার ভিত্তিটা দুর্বল, জ্ঞান নয় টাকা আজ সকলের সম্বল। এই যে স্কুল কমিটি ও শিক্ষক মণ্ডলের যে দ্বন্দ্ব, প্রত্যেকটা প্রাইমারি স্কুল বলেন, হাই স্কুল বলেন, আপনি কলেজ বলেন, সব জায়গায় স্কুল কমিটি আর শিক্ষকের মধ্যে একটা ব্যাপক গণ্ডগোল। এই গণ্ডগোল সলিউশন করতে হবে, এই গণ্ডগোলকে সলিউশন করতে হবে। তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই প্রজন্ম রাজনীতি নিয়ে অনেক বেশি সচেতন। এই প্রজন্মকে যদি মনে করেন এরা পাবজি খেলে, এরা মিমস ক্রিয়েট করে, তারা কিছু বুঝে না, নো। এই প্রজন্ম খুব ভালোভাবেই রাজনীতি বুঝে। অতএব এই প্রজন্ম জানে রাজনৈতিক চর্চা সীমাবদ্ধতা কতটুকু, লিমিটেশন কতটুকু, কোথায় আমাকে রাজনীতি প্র্যাকটিস করা যাবে, কোথায় প্র্যাকটিস করা যাবে না। আর ওভারঅল রাজনীতিটা আসলে সবসময় প্র্যাকটিস করে মানুষ। তো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের দলীয় রাজনীতি প্রকাশ্যে থাকতে পারে না। এটা থাকবে মানুষের জীবনে হৃদয়ে ঘুমন্তের মতো।